স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এক শিশু ও ৩ নারী সহ ৯ জনের মৃত্যু হয়েছে। 4টি ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করে জানান, মাঝরাত থেকে অতিবর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে ৩ জন, 10 নম্বর রোহিঙ্গা শিবিরে 4 জন, 8 নম্বর ইস্ট রোহিঙ্গা শিবিরে 1 জন এবং 14 নম্বর রোহিঙ্গা শিবিরে 1 জন মারা গেছেন। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাহাড় ও ঢালু এলাকার আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, উদ্ধার কাজ কি এখনো চলছে? আর কোনো হতাহতের সংখ্যা আছে? সবশেষ কি অবস্থা দেখছেন ওখানে? তাওসিয়া, আপনি জানেন যে গত রাত থেকে ভারী বর্ষণ হচ্ছিল কক্সবাজার জুড়ে। এই অবস্থায় কক্সবাজার যেসব পাহাড়ি অঞ্চল আছে, ভারী বর্ষণ হলে এরকম পাহাড় ধসের ঘটনা প্রায় সময় ঘটে। কিন্তু ঠিক তদ্রুপভাবে রোহিঙ্গা ক্যাম্পগুলো অবস্থিত পাহাড়ের পাদদেশে, সেখানে প্রায় সময় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে গতকাল রাতে গভীর রাত থেকে ভারী বর্ষণের কারণে সেখানে প্রায় 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 14 নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে পর্যন্ত 9 জন, এক বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু হয়েছে। এবং সকালে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে তাদেরকে মর্গে পাঠিয়েছে। এই অবস্থায় সেখানে মাইকিং করা হচ্ছে এবং পাহাড়ের পাদদেশে যেসব রোহিঙ্গারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এবং প্রশাসন সেখানে কাজ করছে। একে কথা বলছিলাম ত্রিপল আরসির অতিরিক্ত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কর্মকর্তা শামসুদ্দৌজার সাথে। তিনি যেটা জানিয়েছেন, তারা পাহাড় ধসের খবর পাওয়ার সাথে সাথে তারা তাদের রেস্কিউ টিম সেখানে পাঠিয়েছে। ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে কাজ করছে এবং তারা রাত থেকে সে উদ্ধার অভিযান চালিয়েছে এবং সকালে তাদের লাশগুলো মর্গে পাঠিয়েছে। এখনো সেখানে কাজ করছে তারা। এখনো যেসব মাটি ধসে পড়ে গেছে সেখান থেকে যেসব জিনিসপত্র বা তাদের ঘর বাড়ি ছাপা পড়ছে সেগুলো উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই অবস্থায় কক্সবাজার উকিয়া থানার ওসি শামীম হোসেনের সাথে কথা বলছিলাম। তিনি যেটা জানিয়েছেন সেখানে থানার পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সেখানে যেন কোনো ধরনের ভারী বর্ষণের সময় কোনো ধরনের পাহাড়ের পাদদেশে যেন কেউ না থাকে, কেউ ঘুমায় না পড়ে বা বসবাস না করে, এরকম সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে বলে ওসি জানিয়েছে। তাওসিয়া, এই ছিল আমার কাছে আজকে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে সর্বশেষ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে উজানের ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জ ও সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাহাড়ি ঢল আরও 24 ঘন্টা অব্যাহত থাকবে। সুনামগঞ্জে নতুন করে পানিবন্দী হয়েছে অন্তত 200 গ্রামের মানুষ। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি মঙ্গলবার থেকে অবনতি হচ্ছে। শহরের পানি কমলেও বিভিন্ন আবাসিক এলাকা এখনও তলিয়ে আছে। বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, সারি ও সারিগোয়াইন নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে বইছে। মঙ্গলবার পর্যন্ত সিলেটে 1323টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী আছে অন্তত 6,75,000 মানুষ। এদিকে সিলেট ও সুনামগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সুনামগঞ্জে এই পর্যন্ত কতজন আশ্রয় কেন্দ্রে আছেন আর বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কথা, আমি
এই মুহূর্তে সুনামগঞ্জবাসীর জন্য কোনো সুসংবাদ দিতে পারছি না। সুনামগঞ্জবাসীর জন্য দুঃসংবাদ অপেক্ষা করতেছে, কারণ আবহাওয়ার যে পূর্বাভাস সেটি বলছে আগামী 48 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ভারতের যে চেরাপুঞ্জি আছে সেই চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আপনি জানেন ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে কিন্তু সুনামগঞ্জ প্লাবিত হয়। সেই প্লাবনের পানি কিন্তু এখন সুনামগঞ্জের চারিপাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাড়িঘরটি রয়েছে সেটি সুনামগঞ্জ পৌর শহরের একদম মধ্যস্থলের ঘর, এখানেও পানি ঢুকে গেছে। তো এখানের যারা বাসিন্দা আছেন ঠিক তাই তার পাশেই একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন, সেটি কিন্তু গত পরশুদিনই তারা আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন। তবে এই মুহূর্তে সুনামগঞ্জে ঠিক কতজন আশ্রিত পরিবার আশ্রয় কেন্দ্রে আছে সেটি বলা যাচ্ছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে 516টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, সুনামগঞ্জে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টিপাত কম হয়েছে। সেই বৃষ্টিপাত কম হওয়ার কারণে সুনামগঞ্জের নদীর পানি কিছুটা কমেছিল, কিন্তু ভোর থেকে আবার বৃষ্টিপাত শুরু হওয়ায় সুনামগঞ্জের নদীর পানি কমলেও হাওরের পানি বাড়তেছে এবং হাওর পাড়ের যে বাসিন্দা রয়েছেন তারা নতুন করে প্লাবিত হচ্ছেন। সুনামগঞ্জবাসীর জন্য আগামী 48 ঘন্টা যে খুব একটা সুসময় নাই সেটা বলাই যায়। এবং স্থানীয় যারা আছেন তারা 2022 সালের যে বন্যা আতঙ্কটা রয়েছে সেই বন্যা আতঙ্কে রয়েছেন। স্থানীয়রা মনে করছেন যে 2022 সালের বন্যা যদি হয় তাহলে তাদের জন্য দুর্ভোগ দুর্দশা বেড়েই যাবে। এবং পাউবো যেটি বলেছে যে যদি আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে 2022-কেও ছাড়িয়ে যেতে পারে। এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। তৌসিয়া। সহকর্মী সোহানুর রহমান সোহান জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। এদিকে তৃতীয় দিনের মতো রাজধানীর লালবাগে পোস্তার আড়তগুলোতে চামড়া কেনাবেচা চলছে। সেখানে আছেন সহকর্মী সানজিদা প্লামরি। তার কাছ থেকে জানবো চামড়া সংগ্রহের সবশেষ তথ্য। প্লাবনী, আজ কি পরিমাণ চামড়া কেনাবেচা হচ্ছে? দাম নিয়ে আজ কি ক্রেতা বিক্রেতা কিছু নতুন কোনো তথ্য দিচ্ছেন? তসিয়া, এই মুহূর্তে আসলে আমি পোস্তায় আছি এবং এই মুহূর্তে আজকে ঈদুল আজহার তৃতীয় দিন। এই মুহূর্তে আসলে এই জায়গাতে বৃষ্টি হওয়ার ফলে আমি আসলে ক্রেতাদের দেখতে পাইনি এবং গতকালকেও আমি যখন এখানে ছিলাম তখন যে স্তূপটা দেখেছি এখনও রয়েছে এবং সেটা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা আসলে পরিষ্কার করা হচ্ছে। আমরা আসলে এখানে যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে একদমই দাম নেই, যার ফলে এই চামড়াগুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু এটা বর্জ্য হিসেবে এখন ফেলে দিচ্ছে। এবং এটা ছাড়া আসলে দাম, আপনি যেটা জিজ্ঞাসা করেছিলেন যে দাম কেমন পাচ্ছে, বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম যে সরকারের যে নির্ধারিত দাম দেওয়া ছিল চামড়ার ক্ষেত্রে সেই দাম সেই দাম কিন্তু আসলে একদমই তারা পাচ্ছেন না। তারা বলছেন যে যে আশা নিয়ে তারা আসলে এই চামড়ার পশুর যে চামড়া সংগ্রহ করেছিলেন তারা কিন্তু সেই দামটি এখন পর্যন্ত আসলে পায়নি। হ্যাঁ, তো আমাদের কাছে যেই বিক্রেতাদের সাথে আসলে সানজিদা প্লাবনী জানাচ্ছিলেন ঢাকার পোস্তা থেকে। দেশের বাইরের খবর। 2 দশকের বেশি সময় পর উত্তর কোরিয়ায় গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাত 2:45টার দিকে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। এই সময় পুতিনকে লাল গালিচে সংবর্ধনা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনের সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মানি আর ক্রোয়েশিয়া। এই গ্রুপে জার্মানির প্রতিপক্ষ হাঙ্গেরি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আরেক ম্যাচে সন্ধ্যা 7টায় ক্রোয়েশিয়া লড়বে আলবেনিয়ার বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে জার্মানি। এখন তাদের প্রতিপক্ষ শক্তিশালী হাঙ্গেরি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।